স্বাগত নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠান। দীর্ঘ এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কাল থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। রমজানের ছুটির পর 21শে এপ্রিল স্কুল খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি আরও এক সপ্তাহ বাড়ানো হয়। গরমের মধ্যে স্কুল খোলার এই সিদ্ধান্তে কেউ পক্ষে কেউ বিপক্ষে অবস্থান নিয়েছেন। এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জোহরা বেগম। ম্যাডাম, আপনাকে স্বাগত আজকের আলাপ। ধন্যবাদ। আমরা যেভাবে শুরুতে যেটি বলছিলাম যে কাল থেকে স্কুল খুলে যাচ্ছে, সরকারি সিদ্ধান্ত এসেছে যে প্রাক প্রাথমিক ছাড়া অন্য 1 থেকে 12 বাকি যেই বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আছে সবই খুলে যাবে, তবে কিছু নির্দেশনাও আছে। তো আপনারা এই যে কাল থেকে স্কুল খুলছে, আপনাদের প্রস্তুতি কেমন? মানে গরমের কথাটাই মাথায় রেখে কিভাবে আপনারা প্রস্তুতি নিয়েছেন পাঠদান কর্মসূচি চালু রাখার? যেহেতু আমাদের ক্লাস চলমান রাখতে হবে, শিক্ষার্থীদের ওয়েবসাইটে আমার অলরেডি তাদের জন্য নির্দেশনা, অর্থাৎ অভিভাবকদের জন্য নির্দেশনা চলে গিয়েছে যে তারা আসবে এবং ক্লাসরুমে তাদের কি করবে, ছুটোছুটি করবে না, বাইরে করিডোরে বেরোবে না, অ্যাসেম্বলি হবে না। তারপরে যদি আমরা শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিই, আমার এখানে পানির ফিল্টার আছে, কিন্তু তারপরেও যেন ওরা ক্লাস থেকে না বেরোয়, যতটা সম্ভব ওরা ক্লাসে থাকে, পর্যাপ্ত পানি নিয়ে আসবে। এবং এমনও নির্দেশনা দিয়েছে যে তারা দেশীয় রসালো ফল টিফিন হিসেবে যদি দেয় এবং সহজপাচ্য খাবার যদি তারা নেয়, অর্থাৎ এগুলি কিন্তু একইভাবে এই তাপদাহের জন্য যেন ও স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে। বিদ্যালয়ে আসছে কিন্তু সে যেন তার শারীরিকভাবে সুস্থ থাকে, এই কারণেও কিছু পরামর্শ তাদেরকে দেওয়া হয়েছে আমার স্কুল খোলার আগে। তো সেগুলি বলা হয়েছে এবং তারা আসবে। শিক্ষক নিয়ে আমি মিটিং করলাম আজকে, যে তারা যেন শিক্ষার্থীদের দিকে নজর রাখে, যেন তারা বাইরে বের হতে না পারে। এই কদিন আমরা কষ্ট করব, ওই টিফিন পিরিয়ডে দেখা গেল আমরা ক্লাসে বসে থাকবো, শিক্ষার্থীরা যেন বাইরে বেরিয়ে না যেতে পারে। ওদেরকে একটু বোঝাতে হবে, বাসায় অভিভাবকদের বলতে হবে যে এত গরম কিন্তু তোমার কোনো উপায় নাই। যে কথাটা আপনি বলছিলেন একটু আগে, যে অনেকে পক্ষে অনেকে বিপক্ষে, আসলে চিন্তা করে দেখলাম, আমরা দেখতে পাই যে কোভিডের পরে আমাদের যে ক্ষতিটা হয়েছে, শিক্ষার যে ক্ষতিটা হয়েছে, সেটা কিন্তু শিখন ঘাটতিটার হয়েছে, সেটা কিন্তু আমরা এখনও কাটায় উঠতে পারি নাই। তারপরে কিন্তু একটু একটু করে বিভিন্ন সময় আমাদের এই ঘাটতিটা পূরণ করতে যে আমরা আবার বাধাগ্রস্ত হচ্ছি। এই যে এই তাপদাহের কথাই বললাম, যে সেটা হলো আমরা আবার প্রথম থেকে কিন্তু আমরা রোজায় প্রথম থেকে আমরা ক্লাস অনেক সময় খোলা রাখি, সেটা আমরা কিছুদিন 15 তারিখের পরে আমরা 15 রোজার পরে আমরা বন্ধ দিয়ে দিলাম। সেখানে কিন্তু আমরা একটা সময় নিয়ে নিলাম যে শিক্ষার্থীরা ছুটি দিয়ে দিলাম ওদেরকে। এই যে বিষয়গুলি এখানে কিন্তু আমাদের নতুন কারিকুলাম যদি বলি, এই নতুন কারিকুলামে বিশেষ করে তাদের হাতে কলমে শিখতে হয়। তাদের যে নতুন কারিকুলামের সাথে 8 এবং বিশেষ করে 9-এর যে ক্লাসটা রয়েছে, 6 এবং 7 গতবার যেহেতু তারা করেছে তারা একটু অভ্যস্ত হয়ে গিয়েছে, কিন্তু এখন কিন্তু 8 এবং 9-এ যে ক্লাসটা শুরু হয়েছে তাদের জন্য অভ্যস্ততার একটা বিষয়, এবং আমরা যে মূল্যায়ন করব তার জন্য তো আমরা একটু পাঠদান করতে হবে তাদেরকে। অর্থাৎ এই বিষয়টাও কিন্তু একটা মাথায় রেখে খুলে দেওয়ার কিন্তু এটাও একটা কারণ শিক্ষার্থীদের না হলে এই যে শিখন ঘাটতি বললাম আমি, এটা কিন্তু পূরণ হচ্ছে না। তো এই যে শিখন ঘাটতি কীভাবে আপনার পূরণ করবেন সে বিষয়ে আমরা আলোচনা আসবো। তার আগে এই যে কাল থেকে স্কুল খুলে দেওয়া হচ্ছে, কি কি শর্ত বা কি কি আপনারা শিক্ষার্থীদের স্কুলে আসার ক্ষেত্রে কি কি শর্ত তুলে দিচ্ছেন, বা কি কি যেটা আপনি বলছিলেন যে চাইলে বাসা থেকে তারা রসালো ফল বা খাবার আনতে পারে, অনেক স্কুলে স্কুল ড্রেস পরার যে বাধ্যবাধকতা সেটাকে তুলে দিয়ে বলছে সুতি কাপড়ের রঙিন পোশাক পরলেও তারা স্কুল করতে পারবে, বা সেই স্বাধীনতা দেওয়া হয়েছে। এ ধরনের আর কি কি আপনারা আসলে পোশাকের কথা যদি বলি, আমার ড্রেস কিন্তু ওদের নীল এবং সাদা, যেহেতু ড্রেসটা যেহেতু অসুবিধা নাই, বেশ কালারফুল না, যে সে হবে রোদে তার জন্য বা তাপে তার জন্য কোনো অসুবিধা হবে, এই জন্য আমরা ড্রেসের কথাটা আসলেই বলি না। এমন যদি হতো যে খুব ডিপ কালারের কোনো ড্রেস পরছেও, তাহলে কিন্তু সেটা সুতি কাপড়ের ড্রেস তারা পরছে, হ্যাঁ সুতি কাপড় ওরা পরছে। আমাদের দেয়া আছে, তারা ড্রেসটা কিন্তু সুতি অথবা ওই যে 35-65 বলি আমরা, সুতিটা বেশি, এটা এই ধরনের ওদের একটা ঢিলেঢালা পোশাক পরে মেয়েরা সাধারণত। তো আমরা ওই বাধ্যবাধকতা দিইনি যে ড্রেসটা না পরলেও চলবে সত্যিকার অর্থে, যেহেতু আমি জানি যে আমার ড্রেসটা কমফোর্টেবল,
এই কারণেই দেওয়া হয়নি। আমার আর কি কি মানে ওই যেটা বলছিলেন আপনি যে পানির পর্যাপ্ত ব্যবস্থা থাকবে, পানির অভিভাবকদের এটা নিয়ে একটা উদ্বেগ আছে, বাচ্চারা ঠিকমতো পানি পাবে কিনা, সুপেয় পানি পাবে হ্যাঁ, কিনা। সুপেয় পানি আমার একেবারে ফিল্টার আছে প্রতিটা তলাতেই আছে। এটা তো ম্যাডাম আপনার স্কুলের অবস্থা। আচ্ছা। ঢাকার অন্যতম নামকরা মানে বিদ্যালয় হচ্ছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কিন্তু আমি যদি সারা প্রেক্ষাপটে চিন্তা করি, এবং রাজধানীর বাইরে অসংখ্য স্কুল আছে না যেখানে ঢাকা শহরেও আমি কয়টা স্কুলে আসলে সত্যিকার অর্থে ফিল্টার যে থাকবেই, এবং যে ধরনের ফিল্টার আমরা ব্যবহার করি, অভিভাবকদের যে উদ্বেগ সেটা তো কিছুটা বিভিন্ন জায়গায় তো আছেই, যে সব জায়গায় কিন্তু সুপেয় পানির ব্যবস্থা নেই। এই স্কুলগুলো কি হবে সেই বিষয়ে যদি বলি, আমি বলি যে অভিভাবকদের উচিত, ওই যে আমিও কিন্তু পর্যাপ্ত পানির কথা বলেছি, খেয়াল করেন বিষয়টা, আমার পানি থাকা সত্ত্বেও আমি লিখেছি যেন শিক্ষার্থী পর্যাপ্ত পানি, অর্থাৎ ওর একটা ওয়াটার বোতল যেন ও নিয়ে আসে। অনেক সময় বাচ্চারা আনে না, ভুল করে, অভিভাবক যেন এইটা নিশ্চিত করে যে পানির বোতলটা সে নিয়ে আসছে। তো একইভাবে কিন্তু যেখানে সুপেয় পানি নাই, তারা কিন্তু জানেই যে ওই প্রতিষ্ঠানে কতটুকুন সুবিধা রয়েছে। তাহলে অভিভাবকের উচিত হবে যে তার পানিটা যেন তার সন্তান যেন নিশ্চিত করা যেন পানি নিয়ে আসে। অবশ্যই এর পাশাপাশি এখন যেহেতু গরম চলছে, কিছু কিছু পরিমাণে লোডশেডিং বিভিন্ন এলাকায় হচ্ছে। আপনাদের আপনি বা আপনার অন্যান্য সহকর্মী অন্যান্য স্কুলে যারা আছেন, আপনারা কি দেখছেন? আপনারা তো ছুটি মানে 21 এপ্রিলের পর থেকে আপনারা তো অফিস করছেন, লোডশেডিং এ পড়তে হচ্ছে কিনা স্কুল প্রতিষ্ঠানগুলোকে? লোডশেডিং এ পড়লে কি করবেন, প্রস্তুতি আছে কিনা? আচ্ছা, লোডশেডিংয়ে পড়লে কি হবে? লোডশেডিং সাধারণত স্কুলগুলিতে কম হয়, এটা কিন্তু সত্যি। স্কুল টাইমটা যে আওয়ারটা দিয়েছে তখন কিন্তু চেষ্টা করা হয় ডেস্কো থেকে ডেসা থেকে যেন ওই সময়টায় না হয়। আমার এলাকা তো খুবই কম। যদি কোনো ত্রুটির কারণে হতে পারে বা যে কোনো কারণে হতে পারে, তো এখন জানালা দরজা খোলা ছাড়া কোনো উপায় নাই। আবারও সেই কথাই চলে আসে, সারা দেশের অসংখ্য বিদ্যালয় আছে যেগুলোতে প্রান্তিক এলাকায় কিন্তু লোডশেডিং হচ্ছে। রাজধানী একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে অবস্থিত স্কুলে যে ধরনের লোডশেডিং হবে, প্রান্তিক এলাকায় তো তার চেয়ে বেশি শুনতে পাচ্ছি আমরা যে সাফার করতে হবে। সেই উদ্বেগ তো অভিভাবকদের আছে। আচ্ছা, স্বাভাবিক। এখন ওই যে শহর কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলি বললাম, এবং আপনি যদি বলেন শুধু শহর কেন্দ্রিক, জেলার যে জেলা স্কুলগুলি অন্যগুলি, এগুলিতে সুবিধা বঞ্চিত। তো আমার অনেক প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে যে ওয়াশরুমটা হয়তো ওইভাবে না, একটা দুটা ওয়াশরুম আছে, এমনও আছে গ্রামে যেগুলি আছে। বিশেষ করে তার পানির কথা বলেন, ওই যে হয়তো টিউবওয়েলটা আছে, টিউবওয়েলটা কিন্তু আমি মনে করি যে আমাদের পানি যে ওই টিউবওয়েলের পানি কিন্তু ভালো। তো এই বিষয়টা কিন্তু মাথায় থাকতে হবে যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যে একটা টিউবওয়েল থাকে, অবশ্যই যেন থাকে, তখন কিন্তু পানির যে অসুবিধাটা সেটা থাকে না। যদি কোনো প্রতিষ্ঠানে না থেকে থাকে, সেটা যেন সরকারিভাবে ওইটা নিশ্চিত করা হয় যে একটা টিউবওয়েল অন্তত ওই প্রতিষ্ঠানে, গ্রামে গঞ্জে যে প্রতিষ্ঠানগুলি, সেখানে যেন নিশ্চিত করা হয় যে খুব যদি না থাকে বলছি। এবং বিশেষ করে দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু টিউবওয়েলগুলো, অনেক টিউবওয়েলই দেখা যাচ্ছে পানি ওঠে না, বা পানি উঠলেও লবণাক্ত পানি পাওয়া যায়। সেগুলো যেন পর্যাপ্তভাবে সরকার দেখে, সেই জিনিসটা সরকারকে বা মাউসিকে নিশ্চয়ই, থানা শিক্ষা অফিসগুলি যে ওখানে যে মনিটরিং করে তারা এই বিষয়গুলি দেখে আসতে পারে। তারপরে আছে কিন্তু বিভিন্ন, আমাদের দেখেন দেশীয় এনজিও বা আন্তর্জাতিক যে সংস্থাগুলি রয়েছে আমাদের যে শিক্ষায় সহায়তা করে, তারাও কিন্তু এই জায়গাটায় এগিয়ে আসতে পারে। এখন যে নির্দেশনা এসছে সেই হিসেবে আপনার তো একেবারে প্রাক প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত সব ধরনের শিক্ষাই আপনার প্রতিষ্ঠানে দেওয়া হয়। তো প্রাক প্রাথমিক তো বন্ধ থাকছে, তো প্রাথমিকের যে সময়সূচি ঘোষণা করা হয়েছে সেটা আপনারা এই ক্লাসরুম পর্যাপ্ত আছে কিনা, মানে এই যে সময়টা কিভাবে, ওদের তো সময়সূচি কমানো হয়েছে প্রাথমিকের, তাদের নির্ধারিত সময়ের চেয়ে কম সময়ে ক্লাস নিয়ে তাদের ছুটি দিয়ে তারপর আরেকটি শিফট শুরু করতে বলা হয়েছে, যেন তারা 11টার ভিতরেই আসলে 11টার ভিতরে সম্ভব হবে না হয়তো। সেক্ষেত্রে আসলে আপনারা কোনো সমস্যার সম্মুখীন হবেন কিনা? পর্যাপ্ত রুম কিন্তু সব প্রতিষ্ঠানে নাই সকাল বিকাল করার জন্য। বা আমার এখানে যেমন ধরেন শিশুটা আমরা বরঞ্চ শিশু 1-2টা একটু পরে 3, 4, 5 ছুটি হয়, তারপরে ওদের শুরু করে। আমার রুম সংকটের জন্য কিছুটা, তো ওখানে কিন্তু আমি ওইভাবে কিন্তু তাদেরকে ওই নিশ্চয়তাটা দেওয়া যাবে যে শেড
যেখানে আছে ওরা এসে সরাসরি রুমে ঢুকে যাবে। এবং যদি আগেও আসে, আমরা করেছি যে আমাদের যে লাউঞ্জ আছে, অডিটোরিয়াম আছে, সেখানে তারা একটু বসলো, একটু আগে যদি চলে আসে তখন শিক্ষকরা এসে তাদেরকে ক্লাসরুমে নিয়ে যাবে। অর্থাৎ তাদের জন্য আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা করতে পারি সেই বিষয়গুলি আমরা নিশ্চিত করছি। শিক্ষকরা সবসময় মনিটরিংয়ের মধ্যে রাখবে এবং কখনোই তাদেরকে একা ফেলে যাবে না। এইটি হলো বিষয়, যে তারা সবসময়, যেমন শিশু 1-এর যে ক্লাস, ওটা কিন্তু মানে একজন শিক্ষকই পড়ান, 2 থেকে শুরু হয় চেঞ্জ হওয়া, কিন্তু একজন শিক্ষক না আসা পর্যন্ত আরেকজন শিক্ষক তাদেরকে ফেলে যাবে না। এটি হলো তাদের জন্য নির্দেশনা শিক্ষকদের প্রতি, যেন ওরা একা না থাকতে পারে। একা হলেই চট করে বেরিয়ে আসবে, একটু ছুটাছুটি করবে, ছোট মানুষ যা করে তাই, বা এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে চলে আসবে, এই বিষয়টা যেন না হয়, ওইটা নিশ্চিত করা যে তোমরা অবশ্যই মনিটরিংয়ে থাকবা। সেটা কি আপনি আপনার সহকর্মীদের সেই নির্দেশনা দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি, আমরা দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপে দিয়েছি, আজকে অভিভাবকদের গ্রুপে চলে গিয়েছে। সেটা কি করবেন তারা? এই যে আমি বললাম যে রসালো ফলের কথা, একটু পানির কথা, বিভিন্ন বিষয়গুলি যে আসছে, সেটা কিন্তু পর্যাপ্ত পানি দিয়ে দিবেন, রসালো ফল, সহজপাচ্য খাবার দিবেন, যেন যে অনেক সময় বাচ্চারা পছন্দ করে একটু রিচ ফুডগুলি আনে, ওইটা যেন এখন এই মুহূর্তে না দেওয়া হয়। ওদের স্বাস্থ্য ঝুঁকির জন্যই বলা হয়েছে যে হালকা খাবার দিবেন, যেটা ওর হজম হবে সহজে গরমের মধ্যে। এই বিষয়গুলিতে নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি অভিভাবকদের প্রতি। এবং শিক্ষকদেরও আজকে বললাম মিটিং করেছি আমরা, যদিও শনিবার, তো তাদের সাথে মিটিং করে তাদের করণীয়গুলি বুঝিয়ে দিয়েছি। এভাবে প্রতিটা প্রতিষ্ঠানই মনে হয় শিক্ষকদের সাথে মিটিং করেছে। কথা ছিল যে শিখন যে ঘাটতি আছে সেটা পূরণের জন্য শনিবার স্কুল খোলা রাখা যায় কিনা সে বিষয়ে একটা আলোচনা চলছিল, যদিও শেষ পর্যন্ত নির্দেশনা চলে আসছে খোলা রাখতে হবে। মানে হ্যাঁ, শনিবার তো এখনো খোলা রাখার সিদ্ধান্ত আসেনি। শনিবার কি আপনাদের খোলা রাখার সিদ্ধান্ত এসছে? আসছে তো আচ্ছা, দেখলাম। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে, মানে আমাদের আসলে সবসময়, আমি বলবো 50 বছর যদি বলেন ইতিহাস হলো, আমরা শুক্র শনিবার বন্ধ, আমাদের সব সময় বন্ধ। আমরা 2 দিন বন্ধ রাখি, সেটারও কারণ আছে। একদিন একটু বেড়াবে, আরেকদিন লেখাপড়া করবে, এই ধরনের একটা ছিল আমাদের সব সময়। কিন্তু সরকারিভাবে পরে কিন্তু নির্দেশনা আসলো শুক্র শনিবার বন্ধ, কিন্তু আমাদের সব সময় ছিল। এখন নতুন করে আমরা শনিবারের কথা অবশ্যই ভাববো। হ্যাঁ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়াতে যেটা হয়েছে যে কোনো শনিবারে যে ভর্তি পরীক্ষা, আজকে গুচ্ছ পরীক্ষা ছিল, তারপরে নার্সিং পরীক্ষা আছে শনিবার দিন, তো আমরা যেহেতু আগেই এটা বুকড হয়ে গেছে, সরকারি কিন্তু নার্সিং পরীক্ষাটা হবে, ভর্তি পরীক্ষা হবে, সেটা কিন্তু বুকড হওয়া, অর্থাৎ শনিবারে যদি থাকে হয়তো ওই শনিবারটা আমি ক্লাসটা নিতে পারবো না, এমন হতে পারে। সার্বিকভাবে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। অভিভাবকরা অনেকে বলছেন যে আরো কিছু সময় পরে স্কুল খোলা যেতে পারতো। সেক্ষেত্রে কি হতো যদি এই ছুটি বাড়ানো হতো, মানে 28 তারিখে এখন যে খুলে দেওয়া হচ্ছে সেটা যদি না খোলা হতো, তাহলে কি সমস্যা হতো আপনাদের? হ্যাঁ, সমস্যাটা ওই যে একটু আগে আমি বলেছিলাম যে আমাদের কোভিডকালীন যে আমাদের শিখন ঘাটতি, সেটা কিন্তু 1.5-2 বছরের অনেকটা ঘাটতি হয়ে গেছে। এবং এই জায়গাগুলি থেকে বিশেষ করে আমি যদি বলি গণিত, বিজ্ঞান, হ্যাঁ, এই যে বিষয়গুলি, ইংরেজি, দেখবেন যে দুর্বলতা রয়ে গিয়েছে তাদের। এবং এই যেটা এখন আছে যে শিখনকালীন মূল্যায়ন, আমি বলি যে যদি ক্লাস বন্ধ থাকে তাহলে কিন্তু আমরা শিখনকালীন মূল্যায়নটা কিভাবে করব, খেয়াল করেন একটু। এখন শিখনকালীন মূল্যায়নের পরিপ্রেক্ষিতে সেটাই আবার কিন্তু সামষ্টিক মূল্যায়নে যাবে 6 মাস পরে, আমি যে পরীক্ষাটা নিব জুনে। তো এই ঘাটতিটা কিন্তু আমরা 2টা কোথাও 3টা অভিজ্ঞতা হয়তো পড়ানো হয়েছে সেশন হিসাবে, 3টে অভিজ্ঞতা পড়ানো হয়েছে, কারো 4টা, কারো 5টা, এইভাবে হয়েছে। এই ঘাটতিটা আসলে সমস্যা, যদি আমরা ক্লাস না নিতাম। এখন যদি অল্প যেটা আছে সেটাও আমরা রুটিনটা যদি করে নিই, যে বাংলা, ইংরেজি, এইভাবে যে বিষয়গুলি থাকে, আজকে যদি আমার বিজ্ঞান থাকে, কালকে হয়তো আমার সামাজিক বিজ্ঞান থাকলো, পরের দিন হয়তো জীবন জীবিকা থাকলো, এইভাবে যদি আমরা সেট করে নিই, অন্তত ওদের পড়াশোনার মধ্যে থাকলো, তাহলে কিন্তু দরকার। ওই যে শিক্ষণকালীন মূল্যায়ন বললাম, তাহলে আমি কি করে 50% নাম্বার এখান থেকে দিব? আর শিক্ষার্থীরা যদি এখান থেকে না শিখে যায়, সামষ্টিক মূল্যায়ন আমি দিতে বাধাগ্রস্ত হবে, খুব স্বাভাবিক, কারণ শিক্ষণকালীন মূল্যায়নের উপরেই আমার সামষ্টিক মূল্যায়নটা হবে। এখন আমরা কোভিডকালীন যে শিক্ষা ব্যবস্থা চালু ছিল সেটা তো পুরোপুরি আপনি নিজেই বলছিলেন যে সেখানে কিছু ঘাটতি থেকেই গেছে, কিন্তু আমরা সেখান থেকে যে শিক্ষাটা নিয়েছি আমরা, মানে দূরশিক্ষণের যে বিষয়টি ছিল, অনেক বিশ্ববিদ্যালয় বা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখন কিন্তু তারা মানে
মানে ব্লেন্ডিং যেটা হ্যাঁ মিশ্র পদ্ধতিতে শিক্ষাদান করছে, অফলাইন এবং অনলাইন। আপনারা সেদিকে যেতে পারেন কিনা, সুযোগ না? পরবর্তী সময় অবশ্যই আমাদের কিন্তু একদম অনলাইন, কিন্তু আমি এখন যদি বলি এখান থেকে আমি নির্দেশনা দিব, অনলাইন ক্লাস শুরু হয়ে গেল, কারণ আমরা কিন্তু এটা বন্ধ করি নাই। আচ্ছা আচ্ছা, আপনারা কি এর ভিতরও চালিয়ে গেছেন? না না না, এটা কোভিডের পরে কি আর ওই সেই মানে সেটা এখনো চলমান আছে। চর্চাটা হলো মেসেঞ্জার গ্রুপটা ওপেন আছে। আচ্ছা, আমার কিন্তু প্রতিটা ক্লাসে প্রতিটা শাখার মেসেঞ্জার গ্রুপ এখনো আছে। আমি আপনার এখানে বসে আমি অভিভাবকদের সাথে জাস্ট আমার মোবাইলটা হাতে থাকবে, আমি অভিভাবকদের সাথে এক্ষুনি তাদেরকে নির্দেশনা দিতে পারবো প্রতিটা অভিভাবকের কাছে। অর্থাৎ ওই শাখায় যতজন শিক্ষার্থী আছে আমি অ্যাক্সেস সবার সাথে, আর ওই বিষয় শিক্ষক, শ্রেণীর শিক্ষক আছেন, যে কোনো নির্দেশনা ইভেন আমি বাড়ির কাজ, শ্রেণীর কাজ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতে পারবো। এই জায়গাটা চলমান ছিল। এটা কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানে করতে পারে। মেসেঞ্জার গ্রুপটা যদি চলমান থাকে আপনি কিন্তু অনলাইনে ঢাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে চালু। না আমি বলি শুধু ঢাকা না, আপনি চিন্তা করে দেখেন ফেসবুকের বিষয়গুলি। ফেসবুক যে ব্যবহার করে সে কিন্তু মেসেঞ্জার গ্রুপ। বাবা আমাদের এখন গ্রামে গঞ্জেও দেখবেন আপনি অনেক মেসেঞ্জারটা চলমান আছে, সেখানে কিন্তু ব্যবহার করছে। সেখানে কিন্তু আমরা ওই যে আপনি বলেন যে অনলাইন, এটিও কিন্তু এক ধরনের অনলাইন। আমি যোগাযোগটা হচ্ছে এবং আমি ইচ্ছা করলে তাকে পড়াশোনায় সাহায্য করতে পারি, এবং সাথে সাথে কোনো অভিভাবক বলতে পারেন যে এটা প্রয়োজন আমাকে এই মুহূর্তে। আপনি দেখছেন আপনার এখানে বসে আমি তাদের সাথে কিন্তু দেখছি, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে ঢুকে দেখছি আমি যে দিলাম, যে তাদের জন্য নির্দেশনা দিলাম, কতজন দেখলো, কি ধরনের তারা কথা বলছেন, আর কি চাচ্ছেন, কোন গেট দিয়ে ঢুকবে, কোন গেট দিয়ে ঢুকবে না, এগুলি কিন্তু এই মুহূর্তে আপনার এখানে বসে আমি দেখলাম, এবং তাদেরকে নির্দেশনাও দিলাম, শিক্ষকদের নির্দেশনা দিলাম তোমরা এটা লিখে দাও। এই যে একটা বিষয়, এটা কিন্তু সব প্রতিষ্ঠানেই সম্ভব। তাহলে অর্থাৎ আমি কিন্তু অনলাইনে থাকতে পারছি। যখন আমি জুমে ক্লাস নিলাম, গুগলে ক্লাস নিলাম, সেটা আলাদা বিষয়। ইভেন ফেসবুক লাইভেও কিন্তু আমরা ক্লাস নিয়েছি, এক এক সময় এক একটা করেছি, খুব দ্রুততার সাথে আমরা চাইলে সম্ভব। আপনারা মানে ইচ্ছা শক্তিটা হলো আমার সবচেয়ে বড় কথা, এবং সে ধরনের নির্দেশনা আসলে আপনারা সেভাবে প্রতিপালন করতে পারবেন। তো আমি তো আশা করছি যে শিশুটাও আমরা একটু চলে যাব, হয়তো ওদের সাথে একটু কথাবার্তা বললে শিক্ষকরা যখন অনলাইনে ক্লাস নেবেন তখন কিন্তু ওরা খুব খুশি হবে। ওরা যে স্কুলে আসছে না সেটা বুঝতে পারবে না। এবং কালকে হয়তো আমি যেহেতু দেখলাম প্রাথমিক বন্ধ, আমি হয়তো কালকে শিক্ষকদের নির্দেশনা দিব, তো তোমরা বিকালবেলা একটুখানি ওদের সাথে যোগাযোগ করো। আমরা একটা বিরতিতে যাওয়ার সময়, বিরতিতে ফিরে এসে আমরা আবার আলোচনা করব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আপনার সঙ্গে আজকের আলাপে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জোহরা বেগম। ম্যাডাম, আমরা বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম যে প্রাক প্রাথমিকে আপনি কি করবেন। প্রাক প্রাথমিক সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ আছে, ঠিক আছে, কিন্তু আপনিও মানে আপনার শিক্ষকদের তাদের সাথে যোগাযোগে থাকার কথা বলছিলেন। এটা তো আপনার স্কুলের ব্যাপার গেল। এই যে সারা দেশে তো প্রাক প্রাথমিকের অসংখ্য শিক্ষার্থী আছে, সবার তো এই যোগাযোগটা রাখা সম্ভব না, কেননা সবাই প্রযুক্তিতে সমানভাবে আমার চেয়ে ভালো যোগাযোগ রাখতে পারে। আমি যেটা বলছি আপনাকে খেয়াল করেন, আপনি যখন স্টুডেন্ট ছিলেন, আমি তো আরও অনেক আগের, আমার শিক্ষক কিন্তু আমার বাসায় আসতেন, সেটা নিশ্চয়ই বৃত্তি পরীক্ষা দিব, এসে দেখে যেতেন। এখন গ্রামে গঞ্জে যদি পাড়া মহল্লায় যে শিক্ষক আছে, স্কুলে কিন্তু সবাইকে চিনে। ঢাকা শহরে কিন্তু আমরা চিনি না, তার বাবা, আমার কাগজ দেখে বলতে তার বাবার নাম কি, কিন্তু গ্রামে কিন্তু কোথায় ওর বাড়ি, ওর বাবার নাম কি, প্রায় সব শিক্ষক কিন্তু শিক্ষার্থীদের এইভাবে চিনে। এখন আপনি যদি মহল্লা ভিত্তিক চিন্তা করেন, পাড়া ভিত্তিক চিন্তা করেন, যে শিক্ষক যে পাড়ায় থাকেন, যদি উনি ইচ্ছা করেন তার শিক্ষার্থীদের সাথে কিন্তু সে যোগাযোগ রাখতে পারে। আমি বলছি সরাসরি যোগাযোগ। কিভাবে উনি যোগাযোগ রাখলেন, এবং ওই পাড়ায় সামাজিকভাবে একটু অবস্থাপন্ন আমার বৈঠকখানা আছে, উনি কিন্তু যার নাকি এই ধরনের সুবিধা রয়েছে, উনি যদি বলেন যে আমার গ্রামের এই স্কুলের এই শিক্ষার্থী 10 জন 15 জন এসে একটু ক্লাস করবে আপনার বৈঠকখানায়, একটু বসবে, ক্লাস করা বাদই দিলাম, শিক্ষক কথা বলবে, ওদেরকে নির্দেশনা দিবে, ওরা বাসায় কি করবে না করবে খুব সহজেই কিন্তু হতে পারে। আমার অনলাইন ছাড়াও অফলাইনে কিন্তু ওই যে বললাম ইচ্ছাশক্তি থাকলে কিন্তু একদম অজপাড়া গায়ে দ্বীপের মধ্যেও কিন্তু এটা করা সম্ভব, এবং আমাদের চেয়ে ভালো করা সম্ভব।
কারণ তারা কিন্তু ওই যে বললাম যে তাদের সাথে যে হৃদ্যতা, যে সখ্যতা, সেটা কিন্তু আমাদের মধ্যেও নাই অতটা, পারিবারিকভাবেও তারা চিনে। তো হতে পারে আসলে ওই বিষয়টা হলো আমার ইচ্ছা, আমি আমার শিক্ষার্থীর জন্য কতটুকু করতে চাই। একইভাবে অভিভাবককেও এখানে আসতে হবে, অভিভাবককে বুঝতে হবে যে শিক্ষক যে করছেন তাকে সাহায্য করা, তার সন্তানের জন্য করছেন, তাই না? এছাড়া মানে আপনাদের এমনিতে চিকিৎসা মানে ফার্স্ট এইডের তো প্রয়োজন আছে এবং সেটা বেশিরভাগ স্কুলে আছে, কিন্তু সেই প্রস্তুতিটা বা সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনার স্কুল তো বটেই, অন্যান্য স্কুলেও যে এই প্রয়োগটা সেটা কি পর্যাপ্তভাবে মানে থাকলেই মানে প্রয়োজন পড়লে ব্যবহার করার ব্যবস্থা আছে কিনা? আমার প্রাথমিকভাবে মানে স্যালাইন থেকে শুরু করে প্যারাসিটামল, সাধারণ যে জিনিসগুলি ওষুধপত্র কিন্তু ওইটা আছে, ইভেন ফার্স্ট এইডের ব্যবস্থা আছে। এখন যে হিট স্ট্রোক বলছেন, এটাও কিন্তু শিক্ষকরা কিন্তু কিছু, বিশেষ করে ওই যে স্বাস্থ্য সুরক্ষা, এখন সব আগে শারীরিক শিক্ষা ছিল, রাইট, আগে ছিল শারীরিক শিক্ষা, সেই শিক্ষকই কিন্তু এখন স্বাস্থ্য সুরক্ষা শব্দটাই কিন্তু তাই, স্বাস্থ্য সুরক্ষা, ওখানে কিন্তু বিভিন্ন রকমের বিষয়গুলি আসছে এবং শিক্ষকরা কিন্তু এই বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন দেখে পড়াশোনা করে কিন্তু হিট স্ট্রোকে কী করতে হবে না করতে হবে, এইখান থেকে বাঁচাতে হলে আমার সাধারণভাবে আমি যদি আমার নিজেকে বাঁচাতে চাই তাহলে কিভাবে আমার জীবনযাপন করতে হবে, এই বিষয়গুলি কিন্তু শিক্ষকরা জানেন এবং শিক্ষার্থীদের বলবেন এবং ওই ধরনের বিষয়গুলি তারা রাখবেন। যে তাহলে তো বেশিরভাগ স্কুলেই যারা স্বাস্থ্য সুরক্ষা পড়াচ্ছেন তারা কিন্তু একটা মানে একটা ভূমিকা নিতে পারেন যে আপৎকালীন সময় কি করা যায় এবং এটা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর, সে ধরনের ট্রেন শিক্ষক কি আমাদের বেশিরভাগ স্কুলে আছে? আছে, স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু বিভিন্ন সময়ে মানে সরাসরি প্রতিষ্ঠানে এসেও তারা কিন্তু বিভিন্ন শিক্ষকদের নিয়ে, বিশেষ করে স্বাস্থ্য সুরক্ষার শিক্ষক নিয়ে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন ট্রেনিং তারা দিয়েছে, ওয়ার্কশপ, ছোট ছোট ওয়ার্কশপ করেন এবং অধিদপ্তরও তারা গিয়েছে, যে তারা জেনে মানে বিভিন্ন, এখানে ঠিক আমি বলবো যে এই তাপদাহের জন্য যে করেছে সেটা না, কিন্তু তারা কিন্তু অধিদপ্তরে যান, ছোট ছোট ওয়ার্কশপের মতো করেন, প্রতিষ্ঠানও আসছেন ওনারা, খুদে ডাক্তার, তার খুদে ডাক্তার হতে হলে সেই ডাক্তার জানে, তাকে জানতে হবে যে কি করতে হয়, একটা ডাক্তার কি করেন, হ্যাঁ, ওই বিষয়গুলি করে এখন যে জিনিসটা আসছে, এখন আমরা ওই হিট স্ট্রোক নিয়ে বা গরম আপৎকালীন সময়ে যদি তাপ দেওয়া হয় তাহলে কি করতে হবে, এই বিষয়গুলি নিয়ে কথাবার্তা বলে শিক্ষার্থীদের সাথেও কিন্তু শিক্ষকরা এই বিষয়টা, এখন পড়ার বিষয়টা চলে আসবে। আমার যখন যেটা দরকার সেটা হয়তো আমার বইয়ে নাই, ওইভাবে নাই, এখন যেহেতু আমরা এই পরিস্থিতিতে পড়ে গেছি, তারা তখন বলবে যে এই তাপদাহ থেকে বা দেশকে যদি তুমি রক্ষা করতে চাও, সেটাও কিন্তু তাকে আসবে যে যদি কোথাও পুকুর ভরাট করতে দেখো, কোথাও গাছ কাটতে দেখো, সেটা কিন্তু শিক্ষার্থীকে বলতে হবে, দেখো এই যে বাজে অবস্থায় আমরা আছি, এখন যে অবস্থাটা চলছে এটা কিন্তু আরও খারাপ অবস্থা হবে যদি গাছপালা কেটে ফেলা হয়, তাহলে গাছ লাগাতে হবে বর্ষাকালে। এইভাবে আসলে আমরা এই শিক্ষাগুলি কিন্তু এখন পেয়ে যাব। এই যেহেতু আমরা এখন স্বাস্থ্য সচেতন এবং বিশেষ করে গরমের থেকে বাঁচার জন্য আরো বেশি করে এই বিষয়গুলো নিয়ে ভাবছি, আমরা দেখি যে সারা দেশে বিভিন্ন স্কুলের সামনে বা স্কুল প্রাঙ্গণে নানান ধরনের অস্বাস্থ্যকর খাবার থাকে, যেগুলো বাচ্চারা সহজেই এই খাবারগুলো মানে পছন্দ করে এবং খায়ও তারা। এই জিনিসটা বন্ধ করা যায় কিনা, যেহেতু আমরা একটু বিশেষ ব্যবস্থা বা বিশেষ অবস্থার ভিতর আছি, এটা আপনি কি ভাবছেন? একদমই কথা বলছেন, আমি যেমন একটু আগে সহজ পাচ্ছ, অর্থাৎ ওর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, ওর শরীর যেন খারাপ না করে তার জন্য কিন্তু খাবারের ব্যবস্থা, এই যে দেখবেন বেলপুরি, মুড়ি, বিভিন্ন রকমের খাবার এবং আইসক্রিম, নিম্নমানের আইসক্রিম, অস্বাস্থ্যকর বিভিন্ন রকমের খাবার, মানে কোন পানি দিয়ে বানানো হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না, এই ধরনের আইসক্রিমও বিক্রি হয়, চটপটি, বিভিন্ন রকমের, ছোট বাচ্চা যেটাতে আকৃষ্ট হবে, এটা একেবারে আমার মনে হয় এই মুহূর্তে এই স্কুল কলেজের সামনে এটা যেন সিটি কর্পোরেশন করতে পারবে, এটা অন্তত গরমটা যতদিন আছে বাচ্চারা যেন এটা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত না হয়। আমাদের এখানে যেমন খুব আমার একটু সুবিধা রয়েছে, প্রক্টিক্যাল টিম রয়েছে ইউনিভার্সিটির, এবং আমার এখানে বসতে পারে না এখন, আগে যেটুকুন বসতো এখন একদম ইউনিভার্সিটি থেকে আছে যে ইউনিভার্সিটি এলাকায় এই ধরনের কোনো কিছু বসতে পারবে না, একইভাবে আমার প্রতিষ্ঠানের সামনেও বসতে পারে না, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানগুলি সিটি কর্পোরেশনের উচিত যে এই বিষয়টা একটু দেখভাল করা তাদের,
বিভিন্ন টিম এসে যেন দেখে যেন এই খাবারগুলি না থাকে। স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে, যদি এসে বসে তারা না করবে, এটা নির্দেশনা থাকা দরকার। সরকারি নির্দেশনা থাকলে তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলি ওইটা প্রোটেক্ট করতে পারে যে সরকার থেকে যেটা নিষেধ আছে আপনারা কেন এখানে বসছেন, কারণ এই সময়টা আমার সন্তানদের সমস্যা হতে পারে। এইভাবে আমরা করতে পারি। এই সময়ে মানে এই ছুটির সময় মানে এই যে ছুটির পরে বাচ্চারা এখন স্কুলে আসছে, এখন আপনাদের মানে এদের নিয়ে প্রাথমিকভাবে প্ল্যান কি, যে যেহেতু কিছুটা ঘাটতি হয়েই গেছে পড়াশোনার, ইমিডিয়েট তাদের পরীক্ষা আছে কিনা বা এই? না না, একদমই ইমিডিয়েট মানে কি, আমার তো ওই যে সামষ্টিক মূল্যায়ন ষান্মাসিক যেটা হবে সেটা তো আছে, তার জন্য একটু প্রস্তুত করা। হ্যাঁ, ওই যে ওই তাদের জন্য ওই শিক্ষণকালীন মূল্যায়নটা সামষ্টিক মূল্যায়নকে ধরে আমরা এই শিক্ষণকালীন মূল্যায়ন যেটুকুন আছে ঘাটতি ওটুকুন আমরা চেষ্টা করব। আচ্ছা, এই কারণেই খোলা, আসলে যতটুকু পারা যায় তাদেরকে এগিয়ে নেওয়া, এবং আমার সামষ্টিক মূল্যায়নটা খুব বেশি চাপ না দিয়ে। না না না, অবশ্যই চাপ না, মানে পড়াশোনার চাপটা এখনই তো না না, এখন তো ওইটা দেয়া যাবে না আসলে। কিন্তু এই পড়ায় কিন্তু যদি বলি তাপপ্রবাহের কারণ যেই মানে কোনো একটা কাজে মনোসংযোগ করা রাখাটা কঠিন, এই জায়গাটায় আপনারা কি চ্যালেঞ্জ অনুভব করছেন? এখানে বেশিরভাগ স্কুল তো শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই, না না আমার এখানে নাই। সেটাই তো, মনোসংযোগে কতটা শিক্ষকরা দিতে পারবেন আর শিক্ষার্থীরা কতটা মনোসংযোগ রাখতে পারবেন, এখানে চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা? ওদেরকে মানসিকভাবে শিক্ষকরা, যেমন এই যে আজকে যেমন আমি মিটিংটা করলাম, অর্থাৎ মানসিকভাবে শিক্ষকদের কিন্তু চাঙ্গা করলাম, তাদেরকে বললাম যে এই বিষয়গুলি খেয়াল করো, শিক্ষার্থীর জন্য আমরা এটা করতে হবে, কারণ শিক্ষার্থী তো আমাদের মেন প্রধান বিষয়, তো একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই তো ওই জায়গাটাই যে আমার নিজের সন্তানের কথা চিন্তা করি, তাহলে এরাই তো আমার সন্তান, এরাই তো আমার ভবিষ্যৎ। এই জন্যই যে মিটিংটা করলাম আজকে। একইভাবে শিক্ষকরা যখন তাদের সাথে খুব সুন্দর করে কথা বলবে, দেখবেন যে তখন স্বাভাবিকভাবেই সফট কথা বলতে হবে তাদের সাথে, যেন এই মুহূর্তে যেন কোনো কারণে পড়াশোনা না করলো না বেশি বা রাগারাগি করা যাবে না, তাদের সাথে কোনো রকমের কোনো করা যাবে না। তাদের মানসিক দিলে আমার মনে হয় যে এই বিষয়টা আর তো কিছু করতে পারি না, ওদের মানসিক যেটুকু আমরা সাপোর্ট দিতে পারি, তখন দেখবেন যে ওরা আপনিতেই গরম আর অনুভব করবে না। আমার মনে হয় একটু গানই না হয়ে গাইলো শিক্ষক, সেই এইটাই যে শিক্ষণ পদ্ধতিতে কিছুটা একটু পরিবর্তন আনা যেতে পারে এই আবহাওয়াজনিত সমস্যার কারণে। ওই যে আমার কিন্তু এখানে সব জায়গায় বোধহয় একটু গানের শিক্ষকও আছেন, গান কিন্তু উনি করেন। আমি বলবো শিল্প সংস্কৃতি যে সাবজেক্টটা দিয়েছে এখন, সেখানে কিন্তু বিভিন্ন রকমের আছে, সেখানে আমি ওই পড়ার মধ্যে আমি পরিবর্তিত পরিস্থিতিকে বিবেচনায় নিতে হবে, বিবেচনায় নিয়ে আর কিছুই না, ওদের সাথে ওদের মানসিকতার সাথে ওদেরকে আনন্দে রেখে ওদেরকে কথা বলে দেখবেন যে শিক্ষকরা যখন বলবে তখন কিন্তু অনেকটাই রিলিফ হয়ে যাবে ওদের জন্য। আমাদের আরেকটি বিরতি নেওয়ার সময় আছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি। থ্যাংক ইউ দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলাপে। একটা জায়গায় অনেকেই বলছেন যে সমস্যা হবে, সেটি হচ্ছে যে আমাদের স্কুলে আর আসা পরিবহন ব্যবস্থা কিন্তু মানে খুব সুশৃঙ্খল নয়। সব স্কুলের স্কুল বাস নেই, আর বেশিরভাগ বাচ্চারাই আসে নিজস্ব ব্যবস্থাপনায়, নিজস্ব ট্রান্সপোর্টে। এই জায়গায় কিন্তু তেমন কিছু করার আছে কিনা, মানে আমরা স্কুলগুলোতে স্কুল বাস চালু করতে পারলাম না, সেটা কিন্তু একটা বড় মানে আমাদের মানে ব্যর্থতার জায়গা। আচ্ছা, এখন আসি আমি, এখন এই যে আসতে কালে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে কিনা বিষয়টা হয়ে গিয়েছে। দেখেন, ক্যাচমেন্ট এরিয়া আমরা যখন ভর্তি করি তখন কিন্তু একটা কথা ছিল, বাইরে আপনি জানেন বিদেশে ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ এই এরিয়ার বাইরে এই স্কুলটা কেউ ভর্তি হতে পারবে না, কিন্তু আমরা কিন্তু সেটা মানি না। মিরপুর থেকে চলে আসছে বলে নারায়ণগঞ্জ থেকে, কেন তোমার মিরপুর থেকে নারায়ণগঞ্জ থেকে কেন তো দূরে আসতে হবে? যেহেতু আমাদের ক্যাচমেন্ট এরিয়া দিয়েছে, তারা কিন্তু ঠিকানাটাও চেঞ্জ করে। অভিভাবকদের প্রতি আমি বলছি, যদি তারা তার জায়গায় মিরপুরে বলেন, গাজীপুরে বলেন, নারায়ণগঞ্জে বলেন, প্রচুর ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, তারা যদি ওই এলাকায় থাকে আজকে কিন্তু এই প্রশ্নটা আসতো না। ক্যাচমেন্ট এরিয়া অর্থাৎ এলাকায় রিক্সা করে চলে আসতে পারতো, খুব সহজে চলে আসতে পারতো, তাকে ওই বাসেও উঠতে হতো না। তো এই জায়গাটা যেন আমরা আবার দেখেন, কোভিডকালীন সময়ে আমরা একটা কথা বলেছিলাম যে এই বিষয়টা তাদের জন্য কতটা দরকার, এখনও কিন্তু একইভাবে আমরা দেখছি। তো তারপরও কথা যে এই যে দূর থেকে যদি আসে, এখন তো বাসে তারা কিন্তু পারছে না অনেক সময়, তখন
স্বাভাবিকভাবেই এখন মিরপুরের একটা শিক্ষার্থী যদি এত দূরে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আসতে চায়, তাকে তো একটা ইয়েতে আসতে হবে। তবে আমার মেট্রো রেল হয়ে যেটা হয়েছে বিভিন্ন জায়গায় আমার জন্য অনেক সুবিধা হয়েছে, কিন্তু সবার জন্য এই সুবিধাটা নেই। সবার না আছে, মানে হয়তো যে এলাকার ওই কাছাকাছি যেগুলি আছে ওগুলির কথা আমি বলবো। হ্যাঁ, আমি সেক্ষেত্রে মানে এই গরমে এইটা একটা চ্যালেঞ্জ রয়ে গেল। এইটা আমি তো আমার সুবিধার কথাটা বলে দিলাম, আসলে রয়ে গেল। এবং এইটা শুধুমাত্র আমি বলি এইটা পরবর্তী সময়, কারণ এটা কিন্তু থেকেই হবে, বিভিন্ন আপৎকালীন সময় আসবে। এই জিনিসটার জন্য নিশ্চিত করা ওই যে এলাকা ভিত্তিক ভর্তিটা যেন হয়। সেটাই এখন কথা হচ্ছে যে এই যে তাপপ্রবাহ, এটা তো এমন বিশেষজ্ঞরা বলছেন যে এটা ভবিষ্যতেও থাকবে, মানে জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া বৈরিভাবাপন্ন হয়ে উঠছে, চরমভাবাপন্ন হয়ে উঠছে। সামনের বছর হয়তো একটু গরম বেশি হতে পারে। তো এই চিন্তাকে মাথায় রেখে আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? মনে করেন দুর্যোগ আসবে। হ্যাঁ, আমাদের তো ভৌগোলিকভাবে দুর্যোগ প্রবণ এলাকা, বিশেষ করে যদি তাপপ্রবাহের কথাই বলি, এটা হয়তো থাকবে। এটা কিন্তু এইটাকে কিভাবে আমরা, মানে এই যে তাপপ্রবাহ আসলে আমরা অভিভাবকদের একটি গ্রুপ যদি বলে যে না ছুটি বাড়াতে হবে বা ছুটি রাখতে হবে, একটা গ্রুপ বললো যে না বাচ্চাদের পরীক্ষা বা বাচ্চাদের ক্লাস আছে, তাদের বাসা থেকে তারা পড়ছে না, স্কুলটা খুললে তারা পড়াশোনা মনোযোগী হয়। এই বিতর্ক থেকে আসলে বেরোনোর উপায় কি? তাপপ্রবাহ থাকবে এটা ধরে নিয়ে আপনার কি পরামর্শ? তাদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে। আমি ভাববো যে তাপপ্রবাহ থাকবে, তার জন্য আমার শিক্ষার্থীকে কি করতে হবে, অভিভাবককে কি করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানকে কি করতে হবে। তিনটা বিষয়। এখন হঠাৎ করে আমি গাছ লাগিয়ে দিলাম, গাছ তো আর 15 বছর 10 বছর বা যেই হোক একটু সময় লাগবে। গাছপালা লাগানো, এটা ছাড়া আর এই পরিবেশ ঠান্ডা করার আসলে কোনো উপায় নাই। আর আমি শিক্ষা প্রতিষ্ঠানের কি করার করণীয় আছে আপনার কি মনে হয়? আমার শিক্ষা প্রতিষ্ঠানের কথাই বলছি যে আমরা তাদেরকে এখন আমার স্কুল বন্ধ করা যাবে এটা কিন্তু সবসময় না। ওই যে বললাম আমি এখন যে কারিকুলাম বলেন, যে পড়াশোনা বলেন, তাদেরকে যদি আমি রাখতে চাই, আমাকে এটার মধ্যে রাখতে হবে। হয়তো খুব এই ধরনের খুব বড় সড়ো যদি তাপপ্রবাহটা যদি খুব বেশি হয়, অল্প কিছু দিনের জন্য বন্ধ থাকলেও তখন আমরা অনলাইনে অবশ্যই ক্লাসটা চালিয়ে নিব। আবার যখন একটু ঠান্ডা পড়লো তখন অফলাইনে হলো। যদি আবারও মনে হয় তখন আমরা অনলাইনে ক্লাস করলাম। আর প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমি বলেছি যে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা আমাদের ক্লাসটা না হোক যে 10-15 জন স্টুডেন্ট নিয়ে বিভিন্ন হয়তো 7 দিনের জন্য 15 দিনের জন্য এমন একটা অবস্থা হতে পারে। সব বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানে এখন যে পানি যদি কোথাও না থাকে, সুপেয় পানির ব্যবস্থা করতে হবে, যেখানে নাই ওয়াশরুম যদি থাকে ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে। থাকে না। হ্যাঁ, তা এখন যে গরমটার জন্য কি হবে, সেখানে মানে হাইজেনিক হবে না, নোংরা যদি থাকে তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এই বিষয়গুলি আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই বিষয়গুলির দিকে নজর রাখবো, যে সুপেয় পানির ব্যবস্থা করব এবং ওয়াশরুম, এবং যদি জানালা দরজা যদি আমি মনে করি যে যতটুকু ভেন্টিলেশনের দরকার নাই, আমরা সেই জায়গাটাও যেতে পারি, যে কিভাবে আরেকটু আলো বাতাসপূর্ণ হতে পারে, কিভাবে একটু পাশে তাদের জন্য একটু জায়গা করতে পারে, যে তারা যেন ওখানে একটু শিক্ষার্থীরা যেন একটু সময় কাটাতে পারে, যেন খুব বেশি যেন কষ্ট না হয় ওদের। এই বিষয়গুলি ছাড়া তো আর কিছু করার আর সুযোগটা কম। আমাদের যতটুকু সুযোগ সুবিধা শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়টা আমরা করতে পারি। আর অভিভাবকদের যে বিষয়টা, এই সামনের বছর যখন তারা ভর্তি করতে যাবেন, তারা যেন তারা চিন্তা ভাবনা করেন তাদের এলাকায় যেন তারা ভালো একটা স্কুল। সেক্ষেত্রে তো মানে সেইটা একটা মানে অন্য বিতর্কের জায়গা, যে ক্যাচমেন্ট এরিয়ায় কেন সকল শিক্ষার্থী ক্যাচমেন্ট এরিয়ায় পড়ে না। ভালো স্কুল তো আমরা কি দিতে পেরেছি? আমার কাছে কিছু মনে হয় না। ভালো স্কুল কি সমভাবে প্রত্যেকটা এলাকায় আমরা ব্যবস্থা করতে পেরেছি কিনা, বা শিক্ষকরা কি? আমি বলি ভালো স্কুল মন্দ স্কুল বলে কিছু নাই। এই পরিস্থিতির জন্য কিন্তু আপনি বলেন যে শিক্ষা প্রতিষ্ঠানে কি করা যায়, হ্যাঁ, এই তাপদাহের জন্য এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু তাপদাহের কারণে, যে কারণে হলিক্রস বা উদয়নের বা ভিকারুননিসা নুনে পড়তে আগ্রহী, সে মানের স্কুল কি আমরা সারা ঢাকা শহরে এখন ওইভাবে যদি ওরা পড়াশোনা করতে শুরু করে, প্রতিটা প্রতিষ্ঠানে আমার মনে হয় সেটা পেরেছি কিনা, আপনার কি মনে হয়? হয়ে যাবে। আমি খুব আশাবাদী মানুষ। ওই যে আমি বললাম যে এই টার্গেট যদি শুধুমাত্র নটরডেম কলেজ, ভিকারুননিসা, হলিক্রস, আচ্ছা উদয়ন বলি, যাই বলি, আমি টার্গেট যদি এভাবে না করে, ওই যে বললাম কাছাকাছি প্রতিষ্ঠানগুলি এবং ওই এলাকার যারা রয়েছেন
সামাজিকভাবে যাদের কথা শুনবেন, হ্যাঁ, অভিভাবক রয়েছেন বিভিন্ন, তারা যদি একটু চেষ্টা করে ওই প্রতিষ্ঠানগুলিকে কিন্তু তারা তুলে ফেলতে পারে। এই যে স্কুলের সময় যে কমানো হলো, আপনারা এটা কিভাবে বিন্যাস করবেন? এই মানে এখন আগে যেই সময় একটি ক্লাস না হতো, এখন কি ক্লাসের সময় কমিয়ে দেব, কমিয়ে দিচ্ছেন না? ক্লাসের 45 মিনিট ছিল 35 মিনিট করে দিলাম, আবার 12 যেহেতু বলেছে হয়তো 12টার মধ্যে 11:30 টিফিনের পরে হয়তো ছুটি দিয়ে দিলাম। বা দিনে 4টা ক্লাস ছিল সেটাকে কমিয়ে 3টা না, কমিয়ে মানে দুটোই সেটার করছেন। চেয়ে মানে ওইটা হতে পারে 4টা তো থাকে না, 5টা 6টা ক্লাসও থাকে, সেখানে আমরা যদি টাইমটি একটু কমিয়ে দেই, হ্যাঁ, যেখানে 45 মিনিট, যেখানে 40 মিনিট, ডে শিফটেরগুলি 35 মিনিট মনে করেন, এটা 30 মিনিট করে দিলে আধ ঘন্টা, একটা সাবজেক্ট পড়লো, অন্তত 4টা সাবজেক্ট পড়লো। যদি টাইমটা রাখি ঠিক, তাহলে কিন্তু 2টা সাবজেক্ট পড়লো। মানে সে বিষয়ে কোনো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা মাউসি না, এটা ওনাদের টাইম দিয়ে দিয়েছেন, আমাদের উপরে ছেড়ে দিয়েছেন, কিন্তু টাইমটা কিন্তু ওনারা দিয়ে দিয়েছেন যে এই এতটুকু নয়। আমরা ওইভাবে করে নিতে পারি যে জাস্ট 10 মিনিট কমিয়ে দিলাম, তাহলে আমার শিক্ষার্থী, মানে আপনি ক্লাসের সংখ্যা ঠিক রেখে ক্লাসের ডিউরেশন সেটা কমিয়ে নিচ্ছেন। জি, সেটা কিন্তু একটু ভালো হয় বিষয়টা। আচ্ছা, তাহলে সবগুলো বিষয় কি কাজ করা যায়? না, আমি সবগুলি বিষয়ে তাদের করা যায়। ওই যে না হলে মানে কোন একটা বিষয়ে এগিয়ে যাবে, কোনো একটা থাকবে না। টিফিনের পরে যে পিরিয়ডগুলি ছিল, ক্লাসগুলি ছিল, সেগুলো তো ওইভাবে হবে না। অর্থাৎ একটা সমন্বয় করে নিতে হবে, কোনো বিষয়ই না, সমন্বয় করে নিলে এটা ঠিক হবে। আমাদের আরেকটি বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা বিরতির পরে এসে আবারও বাকি আলোচনা করব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। আমরা বর্তমান পরিস্থিতিতে অনেক ইস্যু নিয়ে আলোচনা করলাম। আরও একটি ইস্যু আছে, সেটি হচ্ছে যে বিভিন্ন প্রয়োজনে আমাদের স্কুল বন্ধ রাখতে হয়। বিভিন্ন উৎসব, বিভিন্ন দিবস ছাড়াও এসএসসি পরীক্ষা, তারপরে নির্বাচন এবং আরও এরকম কিছু ঘটনা আছে যেগুলো আসলে স্কুল প্রতিষ্ঠানগুলো ছুটি রাখতে হয়। বিশেষ করে স্থানীয় সরকারের নির্বাচন, জাতীয় নির্বাচন তো 5 বছর পর পর আসে নানান কারণে। এই যে ছুটি হয়, অনাকাঙ্ক্ষিত ছুটিগুলো কি করে এড়ানো যায়? যেগুলো ছুটি থাকবে সেগুলো তো থাকলোই, এর বাইরে অনাকাঙ্ক্ষিত যে ছুটিগুলো হয় সেগুলো কিভাবে এড়ানো যায়? যে কারণে বারবার কথা আসে যে শিখন ঘাটতি হয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা পিছিয়ে আছে, তাদের ক্লাস করে এই যে ঘাটতিটা আছে মেকআপ করতে হবে। এই বিতর্ক থেকে কিভাবে বেরিয়ে আসা যায়? কমিউনিটি সেন্টার যেমন আছে না, এই ধরনের যদি মানে থাকে যে এই এলাকায় স্কুলকে আমি পরীক্ষার হল হিসেবে ব্যবহার না করে, ওই হল যদি আমি পরীক্ষা কেন্দ্র হিসেবে করি, অনেক কিন্তু সময় নষ্ট হয়। বিশেষ করে এসএসসি এইচএসসি দুটাই যে প্রতিষ্ঠানগুলিতে আছে পরীক্ষা হয়, আর অন্যান্য বিষয় তো বললামই। অর্থাৎ স্কুলটাকে যত কম ব্যবহার করা যায়, যদি এই সমস্ত বিষয় যদি আমরা ব্যবহার কম করতে পারি, তাহলে কিন্তু একটা দিক চলে আসলো। আর বললাম যে যেখানে অন্যান্য যে জায়গাগুলি বা গ্রামেও রয়েছে, আবার যেখানে দুর্যোগ প্রবণ এলাকা শেল্টার রয়েছে, আমরা কিন্তু ওই শেল্টার কেন্দ্রগুলিকেও কিন্তু ব্যবহার করতে পারি। তো একটু অন্যভাবে আমাদের চিন্তা করতেই হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনাদের শিক্ষা প্রশাসনে আলোচনা হয় কিনা? মানে শিক্ষা প্রশাসন, আপনাদের সহকর্মীরাই তো অনেকে আছেন মাউসিতে বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে, শিক্ষা প্রশাসন কি ভাবছে? আসলে সত্যিকার অর্থে যদি বলেন, আমি না নিয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলি নিয়ে ওনারা ভেবেছেন যে কি করা যায় ভবিষ্যতে। যেহেতু এখন ওই যে নতুন কারিকুলামের কথাই আবার বলছি, নতুন কারিকুলাম অনুযায়ী কিন্তু আমার এই জিনিসটা শিক্ষণকালীন মূল্যায়নের উপরে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, সামষ্টিক মূল্যায়নের চেয়েও। কারণ শিক্ষণকালীন মূল্যায়নের উপরে সামষ্টিক মূল্যায়ন, তখন কিন্তু তারা এই বিষয়টা আসছে যে প্রতিষ্ঠানগুলিতে এসএসসি পরীক্ষা হয়, অর্থাৎ ইন্টারমিডিয়েট হয়তো সেখানে এইচএসসিটা হয়তো ওখানে না করানোর জন্য, বা এটার অল্টারনেটিভ কোনো কিছু চিন্তা করা যায় কিনা। অর্থাৎ ওই যে পরীক্ষা হলগুলির কথা বললাম, যে অন্য কোনো হল, কমিউনিটি সেন্টার বলি বা অন্যান্য যে বিষয়গুলি আছে, ওগুলি যদি আমরা পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। অন্তত এই ঘাটতিটা পূরণ হবে, যে শিখন ঘাটতিটা কমে আসবে আস্তে আস্তে।
যে ক্যালেন্ডার বা যে শিক্ষাবর্ষে যেভাবে শিক্ষাবর্ষ চলছে, ছুটির যে তালিকা আছে, এটাও মানে আপনার কাছে সঠিক বলে মনে হয় কিনা, ঠিকঠাক আছে না, কোনো সংস্কারের প্রয়োজন আছে কিনা? খুব বেশি কিন্তু ছুটি কিন্তু খুব বেশি নেই, কারণ একেবারেই লিমিটেড। আর ওই প্রতিষ্ঠান প্রধানের হলো বিশেষ কারণ যেটা বলছেন, প্রতিষ্ঠান প্রধানের হাতে আছে 3 দিন। যদি বিশেষ কোনো কারণে ছুটি দিতে তার হাতে আছে 3 দিন। আর এমনিতে কিন্তু ছুটি খুব বেশি না। বিভিন্ন জাতীয় এবার রমজানে যে একটা বিতর্ক হলো, আমাদের উচ্চ আদালত পর্যন্ত বিষয়টি গড়ালো, এটা কিন্তু একেবারে অনাকাঙ্ক্ষিত। আমি জানি না কে কি, আমরা কিন্তু করে আসছি। আমরা এই 3-4 বছর আগেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। একদম শেষের দিকে 20 রোজার পরে কি 7 দিন আগে এমন ছুটি হতো। যাই হোক, এই যানজটের কারণে বিভিন্ন কারণে হঠাৎ করেই আবার ছুটি দিলাম আমরা 1 মাস। ইভেন আমরা যখন পড়াশোনা করেছি, আমি কিন্তু অনেক আগের বিষয়, আপনারা যখন পড়াশোনা করেছেন রোজায় কিন্তু ছুটি ছিল না। অর্থাৎ অভিভাবকদের বুঝতে হবে যে তার সন্তানের জন্য কোনটা ভালো। তাকে তো ছোটোবেলা থেকে শক্ত হয়ে তৈরি হতে হবে। এই রোজা রেখে আমরা অফিস করছেন, সমস্ত কাজ করছে, বাবা মা অনেক কাজ করছে, ওরা না অল্প একটু সময়, ক্লাস টাইমটা কিন্তু খুব বেশি না, ওরা আস্তে আস্তে এই জায়গাগুলিতে আসুক, শিখুক, আমার যেটা মনে হয়। এখন এরকমও কথা আছে যে অভিভাবকদের অনেক বেশি এনগেজ থাকতে হয় বাচ্চাদের সাথে, কেননা যেহেতু মানে সুশৃঙ্খল ট্রান্সপোর্ট নেই। আমরা দেখেছি বিভিন্ন রোজার মধ্যে আসাটা কষ্ট হয়ে যায়। রোজা ছাড়াও সারা বছরই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অভিভাবকরা এসেছেন, বাচ্চাকে স্কুলে দিয়েছেন, সারাদিন অপেক্ষা করছেন, বাচ্চারা যাচ্ছেন। এটা তো সময়ের অপচয় এবং অভিভাবকদের জন্য এটা অনেক বেশি মানে কষ্টদায়ক। কিন্তু এই সংস্কৃতি থেকে তো আমরা বেরোয় আসতে পারিনি, আমরা যেহেতু একটা সুশৃঙ্খল ট্রান্সপোর্ট ব্যবস্থা করতে পারিনি। শিক্ষার্থীরা কিভাবে যাবে এবং আসবে, তো এই কারণে অভিভাবকরা অনেক সময় চান যে যদি ছুটি থাকে তাহলে অন্তত এই হ্যাসেলগুলো পোহাতে হয় না। কিন্তু এই সমস্যাগুলো তো আমরা মানে কবে উত্তরণ মানে ঘটবে? শিক্ষার্থীরা আসবে স্বাভাবিকভাবেই, তারা যাবে আসবে, একেবারে প্রাক প্রাথমিকের ব্যাপার বাদ দিলে বাকিরা তো ক্যাচমেন্ট এরিয়ার ভিতর যদি থাকে, ওই আপনার কথায় আসতে হয় যে ক্যাচমেন্ট এরিয়া সহ আরো অনেক কিছু ইস্যু আছে, এই জিনিসগুলো যদি আমরা প্রতিপালন করতে পারি তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে কিন্তু অনেক সময়, কারণ তাকে বসে থাকতে হবে না, কাছাকাছি বাসা থাকলে সে কিন্তু ওই বসে থাকার কালচারটা চলে যাবে। তার তো প্রচুর সময় তার কাজ করতে হবে, ঘরে আমরা যারা কাজ করি তাদেরও তো প্রচুর কাজ করতে হয়, সে কিন্তু খুব সহজেই কাছাকাছি হলে সে চলে যেতে পারে। আর শিক্ষার্থীরা খুব কাছাকাছি হলে বড় যারা তারা কিন্তু এমনিতে চলে আসে, রিক্সা করে দিলে চলে আসলো, যেভাবেই হোক। কাছাকাছি হলে ওই ট্রান্সপোর্টের বিষয়টা, অর্থাৎ আমরা কিন্তু ট্রান্সপোর্টটা সব প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না। এই সবাইকে নিয়ে আসা, তার নিজস্ব 2টা 4টা 10টা থাকলো, সেটা রাখারও একটা বিষয় আছে। সেইটা যদি সম্ভব হয় যে সরকারিভাবে বা সিটি কর্পোরেশন কিন্তু ঢাকা শহরে করেছে, তো তাদের মাধ্যমে যদি এমন কিছু হয় যে স্কুল আওয়ারে স্কুল বাস করে দিল, সেটা কিন্তু একটা ভালো একটা উদ্যোগ হতে পারে। গ্রীষ্মকালীন ছুটির জন্য আলাদা কোনো সময় বরাদ্দ আছে কিনা? একটা তো ছুটি রোজার ভিতর গেলই, আছে, কিন্তু হয়তো গরমকালটা তো আরো জুন জুলাই পর্যন্ত থাকবে গরমটা, সেটা আপনাদের কখন বা কিভাবে গ্রীষ্মকালীন ওই ছুটিটা হয়তো জানি না আমি, ওই ছুটিটা করা হতে পারে যে ম্যাচ করে যাবে, যে তখন থাকবে আমাদের সামষ্টিক মূল্যায়ন থাকবে, তারপরে আসছে হলো ঈদ আসবে, কিন্তু হ্যাঁ ঈদুল আজহা, কোরবানির ঈদ, তখন কিন্তু একটু ছুটি আসবে, ওখানে মানে মিলিয়ে নেওয়া যাবে। কারণ খুব আলাদা করে আবার ছুটি পড়ল না, কতদিন গেল, এইভাবে হয়তো ঠিক করবে মাউসি, ঠিক করবে। এখন গ্রীষ্মকালটা তো মানে গরমটা যদি আরো কেবল এপ্রিল আমরা শেষ করলাম, মে তো থাকবে, জুনে তো মেতে অনেক বলছে, তো আপনারা মানে স্কুল তো হয়তো কাল থেকে মানে শুরু হয়ে যাবে, আপনারাও প্রস্তুত আছেন, এর একটা মানে ভালো ফল দোয়া করবেন সবাই মিলে, আমরা এখন আমাদের সন্তানরা যেন সুস্থ থাকতে পারে। এবং আপনার মানে অভিভাবকদের প্রতি আপনার মানে সর্বশেষ কি আবেদন থাকবে? অভিভাবকদের প্রতি আবেদন থাকবে যে তারা যেন মানে তার সন্তানকে বলে দেন যে আমরা যেটা শিক্ষা প্রতিষ্ঠানে বলছি যে ছুটাছুটি করবে না, দৌড়াদৌড়ি করবে না, পানি খাবে, এবং তারা যেন পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে দেয়, অর্থাৎ একটা ফ্লাক্স দিক, তারপরে পানি আমি দিব। এবং শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীরাও মানে আপনি যেটা বলছেন, আপনার শিক্ষকরাও
এক্সট্রা কেয়ার নেওয়া, অবশ্যই অতিরিক্ত যত্ন নেওয়ার যে এবং বিষয়টা। অভিভাবকের জন্য নিশ্চিত থাকে যে সন্তান সেই আশ্বাসটা তাদের তো আপনি সন্তান তাদের সন্তান আমার, তার একজন আমার হলো 4000 মনে করেন, তাহলে এই সন্তানের দায় কিন্তু আমাদেরও, তাদের দায়িত্ব তাদেরকে দেখভাল করে রাখা, তারা যেন নিশ্চিত থাকে যে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আমার সন্তানদের পাশে থাকার জন্য। ধন্যবাদ জোহরা বেগম আপনাকে আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।